মহাভারতের কথা উঠলেই কর্ণের যে ছবিটা চিরকাল আমাদের চোখের সামনে ফুটে ওঠে সেটা হলো এক চরম নিঃসঙ্গ একাকী লড়াই করা এক ট্র্যাজিক নায়কের ছবি। হুম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি একা। ঠিক, কিন্তু আজকের এই বিশেষ অন্বেষণ বা ডিপ ডাইভে আমরা যখন লিগাসি অফ দ্য চ্যারিয়টিয়ার দ্য 9 সন্স অফ কর্ণা নামের এই নথিপত্রটা নিয়ে গভীরভাবে আলোচনা করতে বসি, তখন সম্পূর্ণ একটা অন্য বাস্তব সামনে আসে। একদম একটা অচেনা দিক। হ্যাঁ, কারণ কর্ণ কুরুক্ষেত্রের ময়দানে একেবারেই একা ছিলেন না। তিনি সেই রক্তস্নাত প্রান্তরে নিয়ে এসেছিলেন আস্ত একটা প্রজন্মকে। তার নিজের ৯ জন পুত্র। বাপরে, ৯ জন! হ্যাঁ, বৃষসেন, সুসেন, বৃষকেতু, চিত্রসেন, সত্যসেন, সুশর্মা, প্রসেন, বানসেন এবং দীপাত। মানে এই ৯ জন তরুণ পা রেখেছিল সেই যুগের সবচেয়ে ভয়ঙ্কর এক বদ্ধভূমিতে। হুম। পেরিয়ে একজন অসহায় পিতা হিসেবে তিলে তিলে নিঃশেষ হয়েছেন। কর্ণের এই পিতৃসত্তার দিকটা নিয়ে সত্যি খুব একটা আলোচনা হয় না। মানে আমরা তার শৌর্যবীর্য নিয়ে মুগ্ধ হই, তার দানশীলতার গল্প শুনি, একদম। কিন্তু এই নথিগুলো আমাদের বাধ্য করে সেই মানুষটার মনস্তত্ত্বকে বুঝতে, যিনি প্রতিদিন যুদ্ধক্ষেত্র থেকে নিজের শিবিরে ফিরতেন এক বুক পিতৃহারা শোক নিয়ে। ঠিক কথা। আসলে কর্ণের স্ত্রী বৃষালী এবং সুপ্রিয়ার কথা আমরা অনেকেই ভুলে যাই। এই ৯ জন সন্তান কেবল কর্ণের ঔরসজাত উত্তরাধিকারী ছিলেন না, তারা ছিলেন কর্ণের জীবনের সমস্ত না পাওয়া, সমস্ত প্রত্যাখ্যান আর আজীবনের অপমানের এক জীবন্ত দলিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মনস্তাত্ত্বিক জায়গা। হ্যাঁ, মানে এরা রাজপ্রাসাদে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজীবন দেখেছে কিভাবে তাদের পিতাকে যোগ্যতার চূড়ায় থাকা সত্ত্বেও সমাজ বারবার প্রত্যাখ্যান করেছে। সেই প্রত্যাখ্যানের জ্বালা এই সন্তানদের ভেতরেও সঞ্চারিত হয়েছিল। এই জায়গাটাতে একটা খটকা লাগে। নথিতে কর্ণের জন্ম রহস্যের কথা বারবার উঠে এসছে। ঋষি দুর্বাসার বরে কুমারী কুন্তির কৌতূহলের বশবর্তী হয়ে সূর্যদেবকে আহ্বান এবং তারপর ঐশ্বরিক কবচকুণ্ডল নিয়ে সেই শিশুর জন্ম। কিন্তু সামাজিক লজ্জার ভয়ে কুন্তি নবজাতককে ভাসিয়ে দিলেন। বড় হলেন রথচালক অধিরথ এবং রাধার ঘরে। জন্মসূত্রে তিনি সূর্যপুত্র হলেও সমাজ তার গায়ে চিরকালের জন্য সেটে দিল সুতপুত্র তকমাটা। একটা চিরস্থায়ী অপমান। ঠিক, কর্ণের জীবন যেন পাথুরে মাটিতে বেড়ে ওঠা এক বিশাল বৃক্ষ। তার সন্তানেরা শুধু তার সামরিক দক্ষতায় পায়নি, তারা পেয়েছিল সেই গাছের শেকড়ে লুকিয়ে থাকা নিয়তির অভিশাপ। একদম গভীর একটা উপমা। তো এই যে আজীবন অপমানের জ্বালা, এটা কি তাহলে তার সন্তানদের অবচেতনভাবেই এক অদ্ভুত জেদ আর অন্ধ আনুগত্যের দিকে ঠেলে দিয়েছিল? এই নথির পাতা উল্টাতে উল্টাতে মনে একটা প্রশ্ন জাগে, এই ৯ জন ছেলে কি আসলেই কৌরবদের সিংহাসনের জন্য লড়ছিল, নাকি কেবল তাদের পিতার হারানো সম্মান ফিরিয়ে আনার জন্য একরকম নিজের ইচ্ছার বিরুদ্ধেই বলি প্রদত্ত হয়েছিল? অন্ধ আনুগত্য বলাটা বোধহয় পুরো সত্যকে তুলে ধরে না। এখানে টিকে থাকার একটা অদ্ভুত মনস্তত্ত্ব কাজ করছিল। মানে তৎকালীন সমাজ ব্যবস্থায় পরিচয়টাই ছিল সব। আইডেন্টিটি। হ্যাঁ, এই সন্তানেরা জানত কৌরব রাজসভায় তাদের পিতার যেটুকু সম্মান তা টিকে আছে কেবল দুর্যোধনের বন্ধুত্বের ওপর। কর্ণের বৈধতা ছাড়া এই সমাজ তাদের এক মুহূর্তের জন্য রাজপুত্র হিসাবে মেনে নেবে না। বাপরে, তার মানে তাদের কাছে এই যুদ্ধ শুধু দুর্যোধনের পক্ষে লড়াই ছিল না। একদমই না, এটা ছিল নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াই। তারা খুব কাছ থেকে দেখেছিল তাদের পিতাকে কতটা সংগ্রাম করতে হয়েছে। তাই পিতার প্রতি অপরিসীম ভক্তি আর সমাজের প্রতি এক ধরনের নীরব অভিমানই তাদের চালিকা শক্তি হয়ে উঠেছিল। তারা জানত এই যুদ্ধ ভয়ঙ্কর, কিন্তু পিতার সম্মানের কাছে নিজেদের প্রাণকে তারা তুচ্ছ মনে করেছিল। আর সেই উত্তরাধিকারের বিশাল বোঝা সবথেকে বেশি যার কাঁধে ছিল, তিনি হলেন কর্ণের জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্র বৃষসেন। বৃষসেন। এই তরুণের কথা পড়লে সত্যিই অবাক হতে হয়। কৌরব শিবিরের অনেক অহংকারী এবং উদ্ধত রাজপুত্রদের ভিড়ে তিনি ছিলেন এক উজ্জ্বল ব্যতিক্রম। অত্যন্ত শান্ত, সুশৃঙ্খল এবং নির্ভীক। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন কর্ণের নিজের হাতে তৈরি করা এক নিখুঁত প্রতিচ্ছবি। আসলে কেবল প্রতিচ্ছবি নয়, মানে সামরিক দক্ষতায় বৃষসেন একসময় তার পিতাকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখতেন।
নথিপত্রগুলো বৃষসেনকে একজন মহারথী হিসেবে বর্ণনা করছে। মহারথী উপাধিটা তো খুব সহজে পাওয়া যেত না। একদমই না। এর মানে হল তিনি একাই একই সাথে হাজার হাজার সৈন্যের মোকাবিলা করতে পারতেন। তীরন্দাজি, তরবারি চালনা, বল্লমযুদ্ধ এবং রথযুদ্ধে তার পারদর্শিতা ছিল অসামান্য। অবিশ্বাস্য। হস্তিনাপুরের প্রবীণ যোদ্ধারাও বিশ্বাস করতেন যে বৃষসেন একদিন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠবেন। যুদ্ধের ময়দানে তার লড়াইয়ের ধরন ছিল ঠিক কর্ণের মতো, আক্রমণাত্মক কিন্তু নিখুঁত। আর এই সামরিক শ্রেষ্ঠত্বের প্রমাণ তো কুরুক্ষেত্রের ময়দানেই পাওয়া যায়। নকুলকে তিনি সরাসরি যুদ্ধে পরাস্ত করে চরম অপমানিত করেছিলেন। পাণ্ডব শিবিরের অন্যতম শ্রেষ্ঠ একজন যোদ্ধাকে এভাবে হারিয়ে দেওয়া সাধারণ কোনো ব্যাপার নয়। ঠিক, কিন্তু এই উত্থানটাই বোধহয় তার জন্য কাল হয়ে দাঁড়াল। কারণ এরপরই আসে ১৭তম দিনের সেই ভয়াবহ যুদ্ধ। এই দিনের বিবরণ পড়লে শিউরে উঠতে হয়। চারিদিকে তখন লাশের পাহাড়, আর বৃষসেন একাই পাণ্ডব বাহিনীর ত্রাস হয়ে উঠেছেন। ঠিক তখনই স্বয়ং কৃষ্ণের নির্দেশে পুরো পরিস্থিতি এক লহমায় বদলে গেল। ১৭তম দিনের ওই মুহূর্তটা এই মহাকাব্যের অন্যতম নিষ্ঠুরতম অধ্যায়। কৃষ্ণ একজন অত্যন্ত দূরদর্শী রণনীতিকার ছিলেন। একদম। তিনি যখন দেখলেন বৃষসেন একের পর এক পাণ্ডব যোদ্ধাদের পরাস্ত করে অর্জুনের দিকে এগোচ্ছেন, তিনি বুঝতে পেরেছিলেন এই তরুণকে থামানো না গেলে বিপদ অনিবার্য। কিন্তু এখানে শুধু সামরিক হুমকির জায়গা ছিল না। তাহলে আর কি ছিল? ছিল এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। কৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন, কর্ণ কিছু বুঝে ওঠার আগেই, সন্তানকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আগেই যেন বৃষসেনকে হত্যা করা হয়। বাপরে! হ্যাঁ, অর্জুনের সেই আক্রমণ ছিল রীতিমতো ধ্বংসাত্মক। প্রথমে বৃষসেনের ২ হাত কেটে ফেলা হয়, তার অস্ত্রগুলো টুকরো টুকরো করা হয় এবং অবশেষে চূড়ান্ত আঘাত হেনে তার মুণ্ডচ্ছেদ করা হয়। উফ! আর এই পুরো নারকীয় দৃশ্যটা ঘটে স্বয়ং কর্ণের চোখের সামনে। এই দৃশ্যটার ভয়াবহতা কতটা গভীর তা সাধারণ যুক্তিতে মাপা যায় না। মানে একজন পিতা যিনি নিজে সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর, যার ধনুকের শিলা থেকে মৃত্যু ছুটে যায় শত্রুর দিকে। তিনি নিজের রথে দাঁড়িয়ে দেখছেন কয়েক হাত দূরে তার সবথেকে প্রিয় সন্তানের মুন্ডু ধুলোয় লুটিয়ে পড়ছে, আর তিনি কিচ্ছু করতে পারলেন না। হ্যাঁ, এক চরম অসহায়তা। এটা তো নিছক একটা যুদ্ধক্ষেত্রের মৃত্যু নয়, এটা যেন কর্ণের নিজের আত্মাকে শরীর থেকে নির্মমভাবে ছিন্ন করে ফেলা। বৃষসেনের মৃত্যুর পর কর্ণের ভেতরে কি আদৌ আর কোনো মানুষ অবশিষ্ট ছিল? ওই মুহূর্তের পর থেকে কর্ণ আসলে আর বেঁচে ছিলেন না। বৃষসেনের মৃত্যু কেবল এক বীরের পতন ছিল না, তা ছিল কর্ণের নিজের দেখা সমস্ত স্বপ্নের অপমৃত্যু। তার পরিচয়ের যে লড়াই বৃষসেন এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আজীবন বিশ্বাস করতেন, সেই লড়াইয়ের এক মর্মান্তিক সমাপ্তি। এই অভাবনীয় শোক, এই চরম অসহায়তা আর নিজের চোখের সামনে সন্তানকে হারাবার যে তীব্র ক্ষোভ, তা কর্ণকে ভেতর থেকে পুরোপুরি জ্বালিয়ে ছাই করে দিয়েছিল। একদম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মানসিক মৃত্যুর পরও তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি। তিনি লড়াই চালিয়ে গেছেন। একটা মৃত আত্মা যেন কেবল যান্ত্রিকভাবে একটা স্বয়ংক্রিয় যন্ত্রের মতো শত্রুদের ধ্বংস করে চলেছিল। এই জায়গাটাই কর্ণের ব্যক্তিগত ট্র্যাজেডিকে এক মহাকাব্যিক উচ্চতায় নিয়ে যায়। কিন্তু শোকের এই পর্বতপ্রমাণ ভার তো এখানেই শেষ হয়নি। না, একেবারেই না। বৃষসেনের পতনটা ছিল যেন একটা বিশাল প্রাসাদের মূল স্তম্ভ ভেঙে পড়ার মতো। এরপর শুরু হয় শোকের এক নিষ্ঠুর ধারাবাহিকতা। রণভূমি যেন কর্ণের বংশনাশের এক সুপরিকল্পিত বৌদ্ধভূমিতে পরিণত হয়েছিল। আমরা যদি নথির একটু অপ্রকাশিত বা কম আলোচিত দিকগুলোর দিকে তাকাই, সেখানে সুশর্মা, প্রসেন, বানসেন এবং দ্বিপাতের মতো তরুণদের নাম উঠে আসে। একদম মূলধারার আলোচনায় এদের কথা প্রায় শোনাই যায় না। ঠিক তাই, কিন্তু বিভিন্ন আঞ্চলিক বিবরণ বলছে এরাও কিন্তু এই যুদ্ধে নিজেদের প্রাণ আহুতি দিয়েছিল। এই ভুলে যাওয়া নামগুলোই আসলে যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বানসেন, প্রসেন বা দ্বিপাতের মতো তরুণেরা হয়তো বৃষসেনের মতো মহারথী ছিলেন না, কিন্তু রথযুদ্ধের নিয়মানুযায়ী তারা তাদের পিতার রথের চক্ররক্ষক বা পার্শ্বরক্ষক হিসাবে লড়াই করেছিলেন। মানে পিতার পাহারাদার। হ্যাঁ, আর ভাবলে গা শিউরে ওঠে। ১৬ বা ১৭ বছরের এই তরুণদের দায়িত্ব ছিল ভীম বা সাত্তকীর মতো অতিকায় এবং দুর্ধর্ষ যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করা, যাতে তার পিতা সুরক্ষিত থাকেন। বাপরে! এরা প্রত্যেকেই
একে একে মারা যায়। একবার ভাবুন, রথে দাঁড়িয়ে থাকা একজন পিতার কাছে এই দৃশ্যগুলো কেমন ছিল। নিজের রথের চারপাশে নিজেরই সন্তানদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা। উফ, সাংঘাতিক। অর্জুনের তীরের আঘাতে কর্ণের শারীরিক মৃত্যু তো অনেক পরে হয়েছিল, কিন্তু মানসিকভাবে এই সন্তানেরাই প্রতিদিন তাকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। রথের চারপাশে পড়ে থাকা মৃতদেহের এই চিত্রকল্পটা একটা ভয়ঙ্কর সত্যকে তুলে ধরে। কর্ণের রথটা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর তার সন্তানেরা ছিল সেই দ্বীপের চারপাশে থাকা বর্ম, যা একের পর এক ঢেউয়ের আঘাতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। একদম ঠিক। সুসেন, চিত্রসেন বা সত্যসেনের পরিণতিও তো এর চেয়ে আলাদা কিছু ছিল না। না, একদম আলাদা ছিল না, বরং তাদের মৃত্যুগুলো ছিল আরও বেশি প্রতীকী। সুসেন ছিলেন পিতার প্রতি অত্যন্ত অনুগত একজন যোদ্ধা। কিছু আঞ্চলিক নথিতে এমনও বিবরণ পাওয়া যায় যে সুসেন আসলে কর্ণের প্রাণ রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ বলিদান দেন। অবিশ্বাস্য। আবার কিছু মতে তিনিও অর্জুনের হাতেই নিহত হন। এরপর আছেন চিত্রসেন। তিনি রথযুদ্ধে এবং যে কোনো প্রতিরক্ষামূলক ব্যূহ তৈরিতে বা ভাঙতে অত্যন্ত পারদর্শী ছিলেন। নকুল, সহদেব বা সাত্তকীর মতো অভিজ্ঞ যোদ্ধাদের বিরুদ্ধে অবিশ্বাস্য সাহসিকতার সাথে লড়াই করে তিনি প্রাণ হারান। আর সত্যসেন, যার নামের মধ্যেই জড়িয়ে আছে সত্য আর সেনা, হ্যাঁ, তিনি ছিলেন অত্যন্ত সৎ, মহান এবং আদর্শবান। পাঞ্চালদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার মৃত্যু ঘটে। এই মৃত্যুগুলো দেখে একটা গভীর প্রশ্ন মাথায় আসে। সত্যসেনের মতো আদর্শবান, বৃষসেনের মতো প্রতিভাবান তরুণেরা যখন এভাবে অকাতরে প্রাণ দেয়, তখন মনে হয় যুদ্ধ কি সবসময় সবচেয়ে গুণী, সবচেয়ে সৎ মানুষদেরই তার প্রথম বলিদান হিসেবে দাবি করে? খুব সত্যি একটা কথা। এই তরুণরা জানত উল্টো দিকে কারা দাঁড়িয়ে আছে। তারা জানত যে এই যুদ্ধে তাদের জেতার কোনো আশা নেই, তবুও তারা পিছিয়ে আসেনি। এই যে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, এটা কি শুধু বীরত্ব নাকি এক ধরনের নিয়তিবাদী আত্মসমর্পণ? এটা আসলে বীরত্ব এবং নিয়তির এক অদ্ভুত মিশ্রণ। এই তরুণরা জানত তারা হয়তো জীবিত ফিরবে না, কিন্তু ওই যে আগে বললাম, তাদের কাছে তাদের পিতার সম্মান এবং বংশের মর্যাদা নিজেদের জীবনের চেয়ে অনেক বড় ছিল। একটা সমাজ যখন কাউকে কোণঠাসা করে দেয়, তখন সেই কোণঠাসা মানুষের সন্তানেরা নিজেদের প্রমাণ করার জন্য যে কোনো চরম সীমানায় যেতে প্রস্তুত থাকে। তাদের কাছে মৃত্যুই ছিল নিজেদের আনুগত্য প্রমাণের একমাত্র উপায়। এত মৃত্যু, এত রক্তের সাগর পেরিয়ে যখন মনে হচ্ছে কর্ণের রক্তধারার সবকিছুই চিরতরে শেষ হয়ে গেছে, মহাকাব্যের অমোঘ নিয়তি তখন এক অন্যরকম উপখ্যান রচনা করে। একটা নতুন মোড়। হ্যাঁ, সমস্ত ধ্বংসস্তূপ আর ছায়ের ভেতর থেকে একটা ছোট্ট স্ফুলিঙ্গ বেঁচে থাকে। সেই স্ফুলিঙ্গের নাম হল বৃষকেতু। কর্ণের এই ৯ জন পুত্রের মধ্যে তিনিই একমাত্র যিনি কুরুক্ষেত্রের এই ভয়াবহ ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পেয়েছিলেন। আর বৃষকেতুর এই বেঁচে থাকাটা কিন্তু কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এটি এই মহাকাব্যের এক অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বার্তা। কিভাবে? মানে যুদ্ধের শেষে যখন চারদিকের কোলাহল থেমে গেছে, লাশের স্তূপ থেকে যখন পচা গন্ধ বেরোচ্ছে, তখন পাণ্ডবরা জানতে পারলেন এক অকল্পনীয় সত্য। তারা জানতে পারলেন যে যাকে তারা সারা জীবন চরম শত্রু ভেবে এসেছেন, যাকে তারা এত নির্মমভাবে অপমান ও হত্যা করেছেন, সে সুতপুত্র কর্ণ আসলে তাদেরই জ্যেষ্ঠ ভ্রাতা। এই একটিমাত্র সত্য পাণ্ডবদের সমস্ত জয়ের আনন্দকে এক লহমায় ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ওই মুহূর্তের মনস্তাত্ত্বিক অবস্থাটা সত্যিই শিওরে ওঠার মতো। একটা চূড়ান্ত পারিবারিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া। মানে ধরুন, আপনি যুদ্ধ জিতলেন, আর ঠিক তারপরেই জানতে পারলেন যে আপনি আসলে আপনার নিজের সবচেয়ে বড় ভাই এবং আপনার নিজের ভাইপোদের নির্মমভাবে হত্যা করেছেন। একদম। যুধিষ্ঠির এবং বিশেষ করে অর্জুনের মানসিক অবস্থাটা তখন ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, কারণ অর্জুন নিজের হাতে কর্ণের প্রাণ নিয়েছেন, নিজের ভাইপো বৃষসেনকে টুকরো টুকরো করেছেন। এই পাহাড় প্রমাণ অপরাধবোধ, এই তীব্র অনুশোচনা থেকে মুক্তির কি আদৌ কোনো উপায় ছিল তাদের সামনে? সেই অপরাধবোধের প্রায়শ্চিত্ত হিসেবেই পাণ্ডবরা একটি সিদ্ধান্ত নেন,
তারা যখন জানতে পারেন যে কর্ণের একটিমাত্র পুত্র এখনও জীবিত, তখন তারা বৃষকেতুকে নিজেদের পরিবারের সসম্মানে গ্রহণ করেন। হুম। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, স্বয়ং অর্জুন বৃষকেতুর সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যে অর্জুন বৃষকেতুর পিতা এবং জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছেন, সেই অর্জুনই বৃষকেতুকে অস্ত্র শিক্ষা দিতে শুরু করেন। বাপরে। পরবর্তীকালে আমরা দেখি বৃষকেতু অর্জুনের অত্যন্ত স্নেহের পাত্র হয়ে ওঠেন এবং অর্জুনের সাথে অশ্বমেধ যজ্ঞের অভিযানে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। এই জায়গাটিতে এসে একটা জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। অর্জুন যে বৃষকেতুকে এত কাছে টেনে নিলেন, নিজের হাতে তাকে যুদ্ধবিদ্যা শেখালেন, এটা কি সত্যিই নিঃস্বার্থ ভালোবাসা থেকে উচ্চারিত ছিল, নাকি এটা ছিল নিজেকে পাগল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর এক মরিয়া চেষ্টা? মানে একটা ভয়ঙ্কর দাবানল, যে দাবানল পুরো জঙ্গলটাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর হঠাৎ করেই বেঁচে যাওয়া একটিমাত্র ছোট্ট বীজকে জল দিয়ে বড় করার চেষ্টা করছে, যাতে নিজের ভেতরের জ্বালাটা কিছুটা হলেও জুড়ায়। এটাকে কি কেবল উদারতা বলা যায়, নাকি এটা মনস্তাত্ত্বিক বেঁচে থাকার এক অনিবার্য তাগিদ? উদারতা এবং অপরাধবোধ, এই দুটোকে এখানে আলাদা করা খুব কঠিন। তবে এই পুনর্মিলনের তাৎপর্য তার চেয়েও অনেক গভীরে প্রথিত। এটি নিছক এক আত্মীয়তার গল্প নয়, এটি হল ক্ষমার এক চূড়ান্ত নিদর্শন। ঐশী ক্ষমা। একদম। অর্জুন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছিলেন বৃষকেতুকে একজন শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে গড়ে তোলে। কিন্তু একবার বৃষকেতুর দিক থেকে ভেবে দেখলে বোঝা যায় তার মানসিক বিশালতা কতটা ছিল। তিনি তার পিতার হত্যাকারীকে নিজের গুরু হিসাবে মেনে নিয়েছিলেন। অবিশ্বাস্য একটা মন। যুদ্ধ কেবল ধ্বংসই করে না, ধ্বংসের পর এক নতুন শুশ্রূষার বা নিরাময়ের পথও তৈরি করে। কর্ণের যে উত্তরাধিকার, তা প্রতিশোধের অন্ধ আগুনে জ্বলে শেষ হয়ে যায়নি, বরং তা এক ঐশিক ক্ষমার মাধ্যমে বেঁচেছিল। এই ক্ষমাই কুরুক্ষেত্রের সমস্ত রক্তপাতকে ছাপিয়ে এক অন্য মাত্রা তৈরি করে। আজকের এই গভীর আলোচনায় আমরা কেবল কুরুক্ষেত্রের ইতিহাস ঘাটিনি, আমরা আসলে এক অসহায় পিতার হৃদয়ের ক্ষতগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছি। ঠিক। আমরা দেখেছি কিভাবে একজন মানুষের আজীবনের জেদ এবং সামাজিক বঞ্চনা একটা গোটা প্রজন্মকে গ্রাস করে নেয়। কিন্তু একই সাথে আমরা বৃষকেতুর মাধ্যমে এটাও দেখেছি যে এত অন্ধকারের পরেও একটা ভোরের আলো ফুটে উঠতে পারে। একদম তাই। সমাজ আমাদের গায়ে যে তকমা লাগিয়ে দেয়, তার বাইরে গিয়েও মানুষের একটা নিজস্ব পরিচয় থাকে। কর্ণের সন্তানেরা সেই পরিচয়টাই প্রমাণ করতে চেয়েছিল তাদের রক্তের বিনিময়ে। আর বৃষকেতু প্রমাণ করেছিলেন যে ক্ষমা করার ক্ষমতা যে কোনো অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজকের এই গভীর অন্বেষণ শেষে একটি অত্যন্ত মৌলিক এবং চূড়ান্ত প্রশ্ন রেখে যাওয়া প্রয়োজন। একটু তলিয়ে দেখলে বোঝা যায় এই পুরো ধ্বংসলীলার মূলে ছিল একটা লুকিয়ে রাখা সত্য। যুদ্ধ শুরুর আগে বা অন্তত যুদ্ধের মাঝামাঝি সময়েও যদি কর্ণের প্রকৃত পরিচয় প্রকাশ পেয়ে যেত, তবে কি বৃষসেন, সুসেন বা সত্যসেনের মতো এই তরুণ প্রতিভাবান নক্ষত্রদের এমন মর্মান্তিক পরিণতি হতো? হয়তো না। হয়তো তারা হতেন এই মহাকাব্যের সবচেয়ে আদরের, সবচেয়ে সম্মানিত রাজপুত্র। সমাজ ও পরিবারের লুকিয়ে রাখা কিছু সত্যি, কিছু মিথ্যে অহংকার এবং আভিজাত্যের ভণ্ডামি কি শেষ পর্যন্ত আগামী প্রজন্মের তরতাজা রক্ত দিয়েই তার চরম দাম চুকিয়ে নেয়? এই প্রশ্নের উত্তর হয়তো কোনো মহাকাব্যে সরাসরি লেখা নেই, কিন্তু এর প্রতিধ্বনি আজও আমাদের সমাজে শোনা যায়।